এখন জিএসটি 2 এর যে কোশ্চেন পেপারটাতে কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হয়েছে বুঝতে, সেগুলোর আনসারটা কী এবং কীভাবে হচ্ছে সেটা নিয়ে এই ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সময় মতো এই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। ফার্স্টে কী ছিল? শক্তির মাত্রা। শক্তির মাত্রা দেখো, ফার্স্ট একের দিকে ছিল শক্তি। এবার শক্তি আর কার্য ইকুইভ্যালেন্ট, তো শক্তি আর কার্য ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য কার্যের যে মাত্রা সেটাই হবে, এটা কার্যের মাত্রা। কারণ কার্য মানে এটা কি জানি আমরা, কার্য মানে হচ্ছে বল, তো বল ইন্টু সরণ, তো তারপর এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, mL/T⁻², মানে অপশান সিতে রয়েছে সেই আনসারটা। 2 নম্বরে কোশ্চেনটা কি রয়েছে, স্থায়ী চুম্বক বানাতে যে সংকর ধাতু ব্যবহার করা হয় তা হলো। দেখো, স্থায়ী চুম্বক বানানো আমরা জানি যে চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ কি কি? তো চৌম্বক পদার্থ মানে যাদেরকে স্থায়ী চুম্বক বানানো যায়, যেগুলো চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় এবং চুম্বক দ্বারা আচরণ করে, সেটা হচ্ছে আয়রন, কোবাল্ট অ্যান্ড নিকেল। এই 3টে ধাতু চৌম্বক পদার্থ। এবার অ্যালনিকোর মধ্যে কি আছে, অ্যালনিকো যে সংকর ধাতুটা, এখানে আমি পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়াম, পেয়ে যাচ্ছি নিকেল, পেয়ে যাচ্ছি কোবাল্ট আর লোহা। এই মিশ্রণটাকে বলা হচ্ছে অ্যালনিকো সংকর ধাতু, যার মধ্যে এই উপাদানগুলো রয়েছে। তাহলে এটা উত্তর হবে 2 এর দাগে সি, অ্যালনিকো। কোশ্চেন নাম্বার 3তে কী আছে, স্থির বস্তুর কি থাকবে? স্থির বস্তু মানে অবশ্যই তার কোনো গতিশক্তি থাকবে না, আর গতিশক্তি না থাকলে বেগও থাকছে না, তার মানে ভরবেগও থাকবে না, তাহলে শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে। তাহলে 3-এর বিটা হবে। 4-এর কী আছে, উচ্চ অবস্থান্তর কোনটি? দেখ, উচ্চ অবস্থান্তর মানে যে পরিবর্তনের জন্য তোমাকে তাপ দিতে হবে সেইটা। তাহলে তরল থেকে গ্যাস, এই পরিবর্তনের জন্য তোমাকে তাপ দিতে হবে, এবং উষ্ণতা বাড়ানোর সাথে সাথে অবস্থা যে পরিবর্তনটা হচ্ছে সেখানে উষ্ণতা লাগছে, তাহলে প্লাস তাপ, তো তাপ দরকার পড়ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে উচ্চ অবস্থান্তর। আর যেখানে তাপের শোষণ হয় সেটাকে বলে নিম্ন অবস্থান্তর। 5-এর দাগের কী আছে, তৃতীয় পর্যায়ে থাকা সর্বাধিক তড়িৎ অপরাধর্মী মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল। 5-এর দাগেটা কী হয়েছে, তড়িৎ ঋণাত্মক মৌল তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন রয়েছে, তারপরে লাস্টে আছে আর্গন। তাহলে ক্লোরিন মানে 17 নম্বর শ্রেণীতে রয়েছে ক্লোরিন। আমরা জানি যে তড়িৎ অপরাধর্মী মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভিটি। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে বোঝানো হয়েছে। সর্বাধিক ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফ্লুরিন, কিন্তু সেটা আছে 2 নম্বর পর্যায়ে। কিন্তু 3 নম্বর পর্যায়ে যদি যাও তাহলে বাঁ দিকে দেখবে সোডিয়াম, তারপরে ক্লোরিন। তাহলে ফ্লুরিনের পর 17 নম্বর শ্রেণীর মৌলগুলো তড়িৎ অপরাধর্মী হয়, তাহলে উত্তর হবে ক্লোরিন। 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বরে যে কোশ্চেনটা দেখো, একটা মৌলের চিহ্ন এ, যার পরমাণু ক্রমাঙ্ক স্মল এ, ভর সংখ্যা পারমাণবিক ভরও স্মল এ, বি এটা সি। তো এটাকে আমরা কি বলি, পারমাণবিক সংখ্যা, আর এইটাকে কি বলি, পারমাণবিক ভর বা ভর সংখ্যা হিসাবে আমরা ভাবছি। তো ভর সংখ্যা দেখা যাচ্ছে এটা বি, এটা সি। এবার পারমাণবিক ভর আর ভর সংখ্যা দুটোই সেম হতে পারে কোন মৌলের ক্ষেত্রে, যাদের নিউটন সংখ্যা 0, অর্থাৎ এর যে নিউট্রন সংখ্যা n সেটা 0 আছে। তাহলে নিউটন সংখ্যা 0 এরকম একটি মৌল হতে পারে, তার নাম হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। তাহলে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, তার মানে আমরা পেলাম a = 1 পেলাম। এবার একটা সম্পর্ক দেওয়া হয়েছে b - a = 4। তাহলে b - a যদি 4 হয় আর a যদি 1 হয়, তাহলে b - 1 = 4, তাহলে b = 5। এটা ফার্স্ট বেরোলো। তাহলে ফার্স্ট স্টেপে কী হলো, b এর ভ্যালু বের করলাম। এইভাবে আমরা b এর ভ্যালু বের করলাম। তাহলে যে ক্যাপিটাল B মৌলটা সেটা 5 হচ্ছে ওর পরমাণু ক্রমাঙ্ক। b যে কোনো মৌল, কিন্তু মিলে গেছে কাকতালীয়ভাবে বোরন, সেটা ঠিক আছে, নাই মিলতে পারতো। তাহলে 5 আমার পরমাণু ক্রমাঙ্কটা দরকার। সেই পরমাণু ক্রমাঙ্ক পেলে আমি ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 3টে, তাহলে শেষ কক্ষে 3টে। এবার কোশ্চেনটা পড়ো, বি পরমাণুর
শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে 3, তাহলে 3তে টিক মারতে হবে। দেখে নাও 7এরটা দেখতে পাচ্ছ কি বলেছিল, একটি বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি করলে তার গতিশক্তি কিরূপ পরিবর্তন ঘটবে। তাহলে দেখো P = √2mE এবং 50% যদি ভরবেগ বৃদ্ধি পায় তাহলে নতুন ভরবেগ কী হবে 150p/100, সেটা থেকে পাচ্ছি √2mE। দেখে নাও ভালো করে। তাহলে দেখো E2/E1 এর এই 9/4 ভ্যালুটাকে আমরা ইউজ করলাম, ইউজ করার পর এখানে বসালাম পাট পাট করে, যে পদ্ধতিতে সহজ হবে। তাহলে এখানে আমরা কি আনসার পেলাম 125% গতিশক্তির বৃদ্ধি হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8এর দাগের জিঙ্ক ধাতু কোন লবণের সাথে বিক্রিয়া করে ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে জিঙ্কের থেকে বেশি সক্রিয় ধাতুর লবণ যদি থাকে তাহলে সেখান থেকে জিঙ্ক তাকে প্রতিস্থাপিত করতে পারবে না, কারণ জিঙ্কের বিজারণ ধর্মটা কম হবে। জিঙ্কের উপরে অর্থাৎ ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে, জিঙ্কের উপরে যে ধাতুটা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা উত্তর হবে, কারণ বিজারণ ধর্মটা অ্যালুমিনিয়ামে বেশি, জিঙ্কের কম, তাই জিঙ্ক কখনোই Al3+কে বিজারিত করতে পারবে না। 9এর দাগের কী আছে, এক্স একটা মৌল, তার তৃতীয় কক্ষে 3টি ইলেকট্রন আছে। এবার আমরা কি জানি শেষ কক্ষে যদি 3টি ইলেকট্রন থাকে সেখান থেকে তার যোজ্যতা কীরূপ হতে পারে। যেহেতু 3টি ইলেকট্রন বর্জন করলে সে নিষ্ক্রিয় মৌলের মতো অবস্থান করবে, ফলে 9এর দাগেরটা এক্স বলে যে মৌলটা তার তৃতীয় কক্ষে 3টে মানে হচ্ছে এরকম, তৃতীয় কক্ষে 3টে। এবার যদি X3+ হয় তাহলে নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে, তার মানে 3টে ইলেকট্রন বর্জন করবে। অর্থাৎ যোজ্যতা তাহলে আমি কী পেলাম, ভ্যালেন্সি বা যোজ্যতা পেলাম 3। যোজ্যতা যদি 3 হয় তাহলে সেই মৌলের অক্সাইডের সংকেত কী হবে, তাহলে এক্সের যোজ্যতা যদি 3 হয় আর অক্সিজেনের যোজ্যতা যদি 2 হয়, তাহলে সিম্পল এবং সহজ সরলভাবে X2O3 আমরা পেয়ে গেলাম। তো এটা অধিকাংশ স্টুডেন্টই পেরেছে। 10এরটা 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, তো কিলোওয়াট ঘন্টাকে জুলে কনভার্ট করলেই আমরা পেয়ে যাব 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 10⁻³ ওয়াট ইন্টু 1 আওয়ার মানে এত সেকেন্ড। তাহলে আমি কী পাচ্ছি 36 × 10⁵ ওয়াট সেকেন্ডকে বলা হচ্ছে জুল, 3.6 × 10⁶ জুল। আনসারটা তাহলে এইটা আছে। তাহলে আমি ডেসিমেলটা 1 ঘর বাঁ দিকে সরালে 10⁻ একটা বেড়ে যাবে, তাহলে এটার উত্তর পেয়েছি অপশান বিতে লেখা আছে। তারপরে 11 দাগেটা কী আছে, একটি আলো এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, তবে কোন তথ্যটি সঠিক। এই কোশ্চেনটা যদি হায়ার থিঙ্কিংয়ে ভাবা হয় তাহলে একটা কন্ট্রোভার্সি থেকে যায়, কিন্তু আমরা আলোকে ভরহীন, তো আলো যেহেতু ভরহীন তো সেটা ধরে আমরা ব্যবহার করেছি যে আলোর গতিশক্তি বেশি হবে। আর যেহেতু আলোর গতিশক্তি যে কোনো ভরযুক্ত বস্তু অপেক্ষা বেশি হয়, তাই আলোর গতিশক্তি বেশি হবে। সেটার জন্য একটা সহজ সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করা হচ্ছে যে আলোর জায়গায় যদি অন্য কোনো বস্তু থাকতো যাদের ভর ডিফারেন্ট, তাহলে আমরা কি করতাম, তো ভরবেগ সমান বলা হয়েছে, তো √2mE, তো এটা দুবার লিখলাম, তার কারণ দুটো আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে এটা E1 করছি, এটা E2 করছি, এটা M1, এটা M2। এবার যদি ভরবেগ সমান হয় তাহলে এই দুটো সমান, গুণফল ধ্রুবক মানে M1E1 সমান M2E2, তার মানে বিষয়টা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। এবার যদি একটা সিম্পল কথা বলি M1/M2 = E2/E1, তাহলে কি হলো, প্রথম বস্তুটাকে বস্তু হিসাবে আমরা প্রথমে আলোকে ধরছি, তাহলে এখানে দ্বিতীয় বস্তুটার গতিশক্তি ব্যবহার করা হয়েছে। এখানে M2 হিসাবে দ্বিতীয় বস্তুটা ভাবছি, এটা প্রথমটা ভাবছি, তাহলে কি পেলাম আমরা, যেহেতু
M1টা কম M2টা বেশি, তাহলে E2টা কম E1টা বেশি। E1 বেশি মানে প্রথমে যেটা মেনশন করা আছে তার গতিশক্তি বেশি হবে, সেই অর্থে আমরা আলোর গতিশক্তিকে বেশি ধরলাম। তবুও হায়ার থিঙ্কিংয়ে গেলে তখন হয়তো একটু বিতর্ক আসতে পারে, কিন্তু এই লেভেলে আমরা এই উত্তরটাকে বেছেছি। 12 দাগের কেমিস্ট্রি পোর্শনে যে কোশ্চেনটা আছে দেখো, 200 ml 0.1 নর্মাল HCl দ্রবণ কত গাঢ়ত্বের 100 ml NaOH দ্রবণের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করবে। তো এরকম একটি ভিডিওতে এই ধরনের প্রবলেম আমি করেছি, আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। GST 2 এর আগেই এই ভিডিওটি দেওয়া হয়েছিল। HCl নেওয়া হয়েছে এবং 100 ml NaOH নিয়েছি, এর স্ট্রেংথটা কত সেটা জানতে চেয়েছে। এবার প্রশমনের ক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারের প্রশমনের ক্ষেত্রে আমাদের যে নিউট্রালাইজেশন সম্পর্ক সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে, এটা V1 ধরছি, এটা S1 ধরছি, এটা V2, এটা S2, তাহলে V1 S1 ইকুয়ালস টু V2 S2। আমি যখন এটার সাথে এটা মাল্টিপ্লাই করব তখন আমার কি হবে, H প্লাসের মিলিমোল সংখ্যা বেরোবে, তারপর সেখান থেকে মোল সংখ্যাও বেরোবে। তো তুমি যদি H প্লাসের মোল সংখ্যা বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এটা থেকে এটা গুণ করতে হবে। গুণ কেন করতে হবে, তাও তুমি যখন এটা ভাঙবে মোলারিটিকে, 1000 ml আছে 0.1 মোল, তাহলে 200 ml কত আছে সেটা থেকে মোল সংখ্যা পেয়ে যাবে। এবার আমরা কি জানি, H প্লাস আর OH মাইনাস যখন সমসংখ্যায় থাকবে তখন সেটা প্রশমিত হবে এবং অ্যাসিড বা ক্ষার কোনো ধর্মই বজায় থাকবে না। তাহলে সেইটার শর্টকাট হচ্ছে এইটা, ওখান থেকে আসবে। তাহলে 200 ইন্টু S1 মানে 0.1 সমান 100 ইন্টু S2, তাহলে আমি S2 কী পেলাম, 20/100, 2/10 মানে হচ্ছে 0.5, সরি 0.2, 2/10 মানে পেলাম কি 0.2। ওকে, তাহলে কি পেলাম 2/10, তো 2/10 মানে হচ্ছে 0.2 মোলারিটিতে। এটা কত নম্বর অপশানে আছে, সি, অপশান সি তাহলে কারেক্ট। 13এরটা দেখো, 13এরটা এটা বেশিরভাগ স্টুডেন্ট এই 12-এর দাগের আর 13-এর দাগেরটা পারেনি। আমি বলেছিলাম যে 9-10 লেভেলে বইয়ে পাবে না, কিন্তু এটা সহজ জিনিস, তোমাদের জেনে রাখতে হবে। হায়ার থিঙ্কিংয়ের জন্য 11এই লাগবে। ফার্স্টে কী বলেছে, 50 ml 50 ml 2 মোলার H2SO4, 2 মোলার H2SO4 নিয়েছি, তাতে H প্লাসের সংখ্যা ধরা হয়েছে x সংখ্যক H প্লাস আছে, x সংখ্যক। আর একটা দ্রবণ নিয়েছি সেটা হচ্ছে 100 ml, সেটাও 2 মোলার রাখা হয়েছে, এটা হচ্ছে HCl দ্রবণ, এর হচ্ছে y সংখ্যক H প্লাস রয়েছে। তাহলে x আর y এর সম্পর্কটা বের করতে হবে। তো দেখো x মানে যেটা বলতে চাইছি, x মানে হচ্ছে টোটাল H প্লাসের নাম্বার, তো সেটা মিলিমোল সংখ্যা বার করব। 50 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 200, তাই তো। আর ওয়াইটা কী হবে, ওয়াইটাও এখানে গুণ হয়ে যাবে, 100 ইন্টু 2, ওই আগের ম্যাথটার মতনই, এটা হচ্ছে 200, তাহলে 200 200 সমান হয়ে গেল, তার মানে হচ্ছে x সমান y পেয়ে গেলাম। পঁচিশ গ্রামে একটি কঠিন বস্তুকে তার গলনাঙ্কে রেখে 8400 জুল তাপ দেওয়া হয়েছে, সম্পূর্ণ গলে গেছে। বস্তুটির লীন তাপ কত? এবার যেহেতু সম্পূর্ণ গলে গেছে অর্থাৎ এই তাপটা লেগেছে কিছু ভরের পদার্থকে সম্পূর্ণ গলাতে, তাহলে আমরা কি জানি যে লীন তাপ মানে হচ্ছে একক ভরের পদার্থকে একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পূর্ণ গলাতে যে তাপ লাগে সেটা তার লীন তাপ বলে। এবার ভরটা যেহেতু 25 গ্রাম, তাপটা জুলে আছে, তাহলে আমাদের জুল পার কেজিতে অপশানগুলো রয়েছে, তার মানে ভরটাকে আমাকে এসআই পদ্ধতিতে করতে হবে, আর এটা করতে হবে
8,400 সমান 25 গ্রাম, মানে 25/1000 কেজি ইন্টু লিন তাপ। তাহলে লিন তাপটার ভ্যালুটা কী হবে, এখানে আরও 3টে শূন্য বেড়ে গেল বাই 25। এবার এটা হবে জুল পার কেজি। এবার দেখো জুল পার গ্রামে আসতো, তারপর জুল পার কেজিতে করার জন্য এমনিতেই 1000 দিয়ে গুণ করতে হতো। তো এটা যখন তুমি ভাগ করবে, ভাগ করে কাটাকাটি করার পর এটা 1 2 3 4 রাখছি, আচ্ছা 5 রেখে দিচ্ছি, তাহলে 84/25 ইন্টু 10⁵ এটা কাটাকাটি করো, কাটাকাটি করে 3.36 মতো আসবে ইন্টু 10⁵ জুল পার কেজি। ঠিক আছে, নেক্সট দেখো 15 দাগেরটা। 0.1 মোলার NaOH-এর একটি দ্রবণের আয়তন 2 লিটার, দ্রবণে থাকে NaOH ভর কত? তাহলে এটা মোলারিটি রয়েছে, মোলারিটি মানে কি 1 লিটারে 0.1 মোল, তাহলে 2 লিটারে কত মোল? তাহলে তুমি মোল সংখ্যাটা পেয়ে যাচ্ছ, NaOH-এর মোল সংখ্যা হচ্ছে 2 × 0.1। মোল সংখ্যা পেয়ে গেলে ভর কী করে পাবে? মোল সংখ্যাকে তার আণবিক ভর দিয়ে গুণ করে দেবে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 8 গ্রাম। যেহেতু এটা গ্রাম পার মোল, সেহেতু মোল কেটে গেছে, তুমি পেয়ে গেলে 8 গ্রাম।